এবার আমাদের সবথেকে আজকের দিনের মূল আকর্ষণের বিভাগে আমরা চলে এসেছি, পুরস্কার প্রদান। মহারাজা ক্যান্ডেল ছোট গল্প প্রতিযোগিতার পুরস্কার কথামালার সহ সম্পাদক সুবীর মজুমদার এই বিভাগটি পরিচালনা করবেন। আমি মঞ্চ তার হাতে তুলে দিচ্ছি। সুবীর মজুমদার। নমস্কার। আমাদের কথামালা এই সংস্থাটা দেখতে দেখতে 3 বছর এখনও হয়নি, কিন্তু তৃতীয় বার্ষিকী আজকে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই 3 বছরই আমরা ছোট গল্পের প্রতিযোগিতা সংগঠিত করেছি 2024, 25 এবং এই 26। তো আমরা মূলত অপ্রকাশিত মৌলিক গল্প আহ্বান করেছি আমাদের ইমেল দিয়ে এবং সমাজ মাধ্যমে এটাকে আমরা ছড়িয়েছিলাম এবং প্রায় 97টা গল্প আমরা পেয়েছি। প্রত্যেক যারা গল্প লেখকরা পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন, অনেকে উপস্থিত নেই। প্রত্যেককে আমাদের কথামালার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মূল অনুষ্ঠানে আসি। আমাদের এই গল্পগুলি আমরা যেভাবে এই প্রক্রিয়াটা চালিয়েছি, আমরা প্রতিটি গল্প আমরা ইমেলের মাধ্যমে গ্রহণ করেছি এবং সেখান থেকে এডিট করে লেখকের সমস্ত তথ্য আমরা ডিলিট করে আমরা বিচারকদের কাছে পাঠিয়েছি। আমাদের বিচারক ছিলেন মাননীয়া বিদিশা ঘোষ দস্তিদার, দেবব্রত মুখোপাধ্যায় এবং সাহিত্যিক শেখর বসু। প্রাথমিক পর্যায়ে এই 97টি গল্প মূল্যায়ন করেছেন মাননীয়া বিদিশা ঘোষ দস্তিদার এবং দেবব্রত মুখোপাধ্যায়। সেখান থেকে ওনাদের দুজনের মোট প্রাপ্ত নম্বর থেকে আমরা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 15টি গল্প আমরা সাহিত্যিক শেখর বসু মহাশয়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি তার মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি গল্প নির্বাচন করেছেন এবং সেই গল্পর সেই রেজাল্ট বা ফলাফলটা আপনারা সকালে জেনে গেছেন। আজকে সেই অনুষ্ঠানটা আমরা আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটা প্রদান করব। আমি প্রথমেই ডেকে নেব আমাদের বিচারক শ্রী সাহিত্যিক শেখর বসু এবং মাননীয়া বিদিশা ঘোষ দস্তিদারকে। ওনাদের কাছে আমি আবেদন করছি যে মঞ্চে আসন গ্রহণ করুন। দেবব্রত মুখোপাধ্যায় অসুস্থ থাকার জন্য উনি উপস্থিত থাকতে পারেননি। আমরা দুজন বিচারককে পেয়েছি। প্রথমে আমরা উপস্থিত বিচারককে আমরা সাদরে আহ্বান জানাবো। আমাদের সভাপতি অমিত ভট্টাচার্যকে আমি আহ্বান করছি আমাদের দুজন বিচারককে উত্তরে দিয়ে আমরা সম্মানিত করব। এরপরে আমাদের কথামালার তরফ থেকে ক্ষুদ্র উপহার। দেবুদার উপহারগুলো আমরা দেবুদাকে পাঠিয়ে দেবো পরে। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের মহারাজা ক্যান্ডেল তরফ থেকে পুরস্কার দিচ্ছেন শ্রী চিরঞ্জয় চক্রবর্তী। ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তানিয়া ব্যানার্জি কিছু উপহার প্রদান করছেন। এবার 3 জন পুরস্কার প্রাপক শ্রী ইন্দ্রদীপ দত্ত, সোমা কুশারি এবং সুব্রত বাসু 3 জনকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি।
অগ্রদীপ। আমাদের এই গল্প প্রতিযোগিতায় যারা বিচার করেছেন, বিচারক যারা, তারা অনেক সময় দিয়েছেন এই গল্প বিচার করার জন্য। 97টা গল্প পড়া, তার মূল্যায়ন করা যথেষ্ট মানে ধৈর্য এবং পরিশ্রমের কাজ। আমি এখন বিচারকদের একটু বক্তব্য শুনে নেব। প্রথমে মাননীয় বিদিশা ঘোষ দস্তিদারকে আহ্বান জানাচ্ছি আমাদের এই গল্প প্রতিযোগিতা নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ। নমস্কার। প্রথমে আমি কথামালা পত্রিকার যারা কর্ণধার এবং কর্মী তাদের সকলকে সাধুবাদ জানাই ও অভিনন্দন জানাই। কারণ বাংলা সাহিত্যের এই কঠিন সময়ে যে বই পড়তে হয়, সেই পাঠ্য বইয়ের আকাল, পাঠ্যপুস্তকের প্রতি অনীহা, এই যুগেও যে তাঁরা সাহিত্য চর্চার দ্বীপটিকে প্রজ্বলিত করার প্রাণপণ প্রয়াস করছেন, সেটার জন্য তাঁরা সত্যিই ধন্যবাদার্হ। তারপরে দ্বিতীয় পর্যায়ে যেটা ছোট গল্প প্রতিযোগিতা আহ্বান করা, সেটাও কিন্তু খুবই সাহসের কাজ। তবে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি 97টি গল্প দেখে। আমার ধারণা ছিল যে মানুষের এই গল্প পড়া বা গল্প লেখা তো অনেক পরের কথা, এই বিষয়ে কোনো আগ্রহ সেরকম একটা নেই। কিন্তু অবাক হয়ে গেলাম, এই যে 97টি গল্প পাঠানো হয়েছিল আমাকে, 100টা পাঠানোর কথা ছিল, তারপর 97টা, যাই হোক সেটাও খুবই বেশি মনে হয় আমার। প্রত্যেকে কিন্তু আমরা নম্বর একটা দিয়েছি বটে, কিন্তু স্কুল ম্যাগাজিনের মতো লেখা একটাও ছিল না। এবং আমাকে রীতিমতো, আমাকে মানে অন্যদের কথাটা আমি জানি না, পরিশ্রম করতে হয়েছে যে একে 1 নম্বর বেশি দেবো না ওকে দেবো, কোন দিকে মানে মাথা ঘামাতে হয়েছে। এই রকম না যে পড়ে ভাবারই কিছু নেই, একেবারেই বাজে বা এই মোটামুটি মেটো গল্প। প্রত্যেকটা কাহিনীর যে বিন্যাস, সাহিত্য রচনার যে মুনশিয়ানা, এবং তদুপরি প্রতিটি গল্পই কিন্তু নিটল গল্প হয়েছে। একটিকেও বলা যাবে না যে আদৌ গল্প হয়নি, একটি ছাড়া, একটি একটু রিপোর্টের মতো, সেইটি ছাড়া আর সবগুলোই কিন্তু পরিপূর্ণ গল্প। তারপর রসের বিচার, ভাষার বিচার, একটা শব্দ সংখ্যা ছিল, সেটারও একটা বিচার করতে হয়েছে। যেহেতু শব্দ সংখ্যা বেঁধে দেওয়া ছিল, তার মধ্যে যতটা রাখতে পেরেছেন সেই একটা বিচার। এই সমস্ত বিচার করে কিন্তু গল্পগুলিকে আমি অন্তত মূল্যায়িত করেছি। এবং মূল্যায়নে আমি বলবো না আমি খুব বেশি সফল, কারণ এই 97টি গল্পর মধ্যে থেকে 3টে গল্প বেছে নেওয়া খুব কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। এবং যাকে বলে ইংরেজিতে নেক টু নেক ফাইট, সেটা অনেক সময়ই হয়েছে। এবং 96টা গল্পই কিন্তু খুবই ভালো গল্প। সুতরাং এই আজকে আমি মঞ্চে বললাম যে আপনারা আপনাদের গল্পের নামগুলো বলবেন, কেননা তা কে লিখছেন সেটা জানার কোনো উপায় কিন্তু ছিল না, শুধু গল্পটি পাঠানো হয়েছিল। সুতরাং আমি যারা বিজেতা তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো, অনেক অভিনন্দন জানাবো। তার সঙ্গে যারা লিখেছেন তাদেরকেও অভিনন্দন জানাবো, এবং সকলকেই বলবো যে কলম চলুক, এবং সেই চালু কলমের প্রতি আপনাদের যে যত্ন সেটিও বজায় থাকুক। ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। ধন্যবাদ আপনাকে। আসলে যারা একটু লেখালেখি করে, গল্প লেখে বা কবিতা লেখে, যাই লিখুক, তো লেখার যে গতিটা থাকে, মানে সে কতগুলো লিখছে,
অনেক সময় দেখা যায় অনেকে লেখে না, লিখতে তার কলমে লেখা আছে হয়তো লেখে না, কিন্তু একটা তাগিদ পড়লে বা কেউ অনুরোধ করলে সে একটা লেখা লিখে দেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে হয়তো দেখা গেছে 97টা গল্পের মধ্যে অনেকে কিছু হয়তো গল্প তাদের লেখা ছিল, কিন্তু এই বিজ্ঞাপন দেখেই অনেকে একটা গল্প লিখেছেন। মানে সাহিত্য জগতে এটাও একটা অবদান যে এই প্রতিযোগিতার জন্য কিছু গল্প বাংলা সাহিত্যে এলো, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার আমি ডেকে নেব আমাদের প্রধান বিচারক সাহিত্যিক মাননীয় শেখর বসু মহাশয়কে। শেখরদা, একটু কিছু বলুন। সবাইকে নমস্কার। ঠিক আছে। প্রথমেই ধন্যবাদ জানাই কথামালা গল্প উৎসব কমিটির সভাপতি অমিত ভট্টাচার্য এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই এই সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন সব সদস্যকেই। এবার কথা বলা গোষ্ঠী আমাকে একটু কঠিন কাজের সঙ্গে জড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সাহিত্য বিচারকের ভূমিকা পালন করা। এটা সত্যিই খুব কঠিন, কারণ দেওয়ানি বা ফৌজদারি মামলায় একজন বিচারক যুক্তিগ্রাহ্য যে তথ্য আছে এবং সাক্ষ্য প্রমাণ তার সাহায্য নিয়ে তিনি বিচার পর্ব সারেন। কিন্তু সাহিত্যের বিচারে এই যুক্তিগ্রাহ্য তথ্য এবং সাক্ষ্য প্রমাণের কোনো জায়গা নেই। এখানে যা হয় পুরোটাই সাহিত্যের নিয়মে সাহিত্যের বিচার। খুব কঠিন কাজ। একজন বিচারক, ধরুন একজন সাহিত্যিক যিনি বিচারক হচ্ছেন, তার পুঁজি বলতে সাহিত্যের সঙ্গে তার সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা, তার নিজস্ব একটা ভঙ্গি, কথন ভঙ্গি, তার রুচি, সাহিত্য রুচি এবং তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, এগুলো কাজ করে। এই সমস্ত নিয়ে তিনি হয়তো তার বিচার পর্ব সারলেন, কিন্তু যেহেতু এটা সাহিত্যের নিয়ম, সেখানে সেই বিচার পর্বের সঙ্গে সবাই যে একমত হবেন, তার ফলের সঙ্গে যে সবাই একমত হবেন, তার কোনো মানে নেই। কারণ সাহিত্য বিচারটা একটু অদ্ভুত ব্যাপারের। এখানে ভিন্ন মত হওয়াটাই বাঞ্ছনীয়। অর্থাৎ একজন বিচারক, তার মতের সঙ্গে যদি আর কারো মত না মেলে, সাহিত্যে সেটা সুলক্ষণ বলে ধরা হয়। এবং নানা মুনির নানা মত সাহিত্যে সবসময় বাঞ্ছনীয় বলে মনে করা হয়। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে এখানে যে গল্প প্রতিযোগিতার ক্ষেত্রে বলছি, সেখানে এই নিয়মের একটু রদবদল করতেই হয়, কোনো উপায় নেই। কারণ যারা প্রতিযোগী তাদের মধ্যে একটা স্থান নির্দেশ করার ব্যাপার থাকে। অর্থাৎ গল্প অনুসারে, গল্পের গুণানুসারে তাদের ভেতর থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি জায়গাগুলো স্থান নির্দেশ করতে হয়। সুতরাং শুদ্ধ সাহিত্য বিচারের সেই নিয়ম এখানে পুরোটা খাটে না। তা সেই হিসেবে আমার হাতে 15টি গল্প এসেছিল। এই বিদিশা ঘোষ দস্তিদারের মুখে শুনলাম যে মোট বোধহয় 96 না 97টি গল্প এসেছিল। এর থেকে এরা নিশ্চয়ই যোগ্য বিচারক আমি বলবো, দুজন ছিলেন। তারা 15টি গল্প বেছে আমার কাছে চূড়ান্ত নির্বাচনের জন্যে পাঠিয়েছিলেন এবং সেই 15টি গল্প আমি পড়লাম। পড়ে তারপর ওই স্থান নির্দেশের ব্যাপার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমার ভালো লাগা, আমার সাহিত্য রুচি, আমার সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত থাকা, এতকালের অভিজ্ঞতা, তার নিরিখে আমি 3টি গল্পকে গুণানুসারে বাছাই করলাম। এখানে একটি কথা, এখানে কিন্তু আমি কোনো গল্প লেখকের নাম দেখতে পাচ্ছি না। সব গল্পই একটা সিরিয়াল নাম্বার দিয়ে
আমাদের কাছে এসেছিল। গল্পের নাম আছে, লেখকের নাম নেই। যাই হোক, এই গল্পগুলি থেকে আমি মোটামুটি 3টি গল্পকে বাছাই করলাম। তবে এখানে আরও একটি কথা বলা দরকার। বিদিশা যে কথাটা বললেন, যে 15টি গল্প আমি পেয়েছি তারা পুরস্কার পাননি ঠিকই, কিন্তু তাদের মান খুব অনুন্নত নয় এবং তারা নানা বিষয় নিয়ে গল্প লিখেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, তাদের গল্পের যে অভিঘাত সেটা কিন্তু মর্মজগতে, সুতরাং এটা ভালো লক্ষণ। কিন্তু মুশকিল হচ্ছে ওই সাহিত্য পুরস্কার, যেহেতু এটা প্রতিযোগিতা পুরস্কার, 3 জনকে বেছে নিতেই হবে এবং 3 জন সেরাকে এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই স্থান নির্দেশ করা হয়েছে। এই পুরস্কার দেওয়া হচ্ছে মহারাজা ক্যান্ডেল সংস্থার পক্ষ থেকে। এই মহারাজা ক্যান্ডেল সংস্থার যিনি মহারাজা বা প্রাণপুরুষ, তার নাম চিরঞ্জয় চক্রবর্তী। এই মানুষটিকে আমি প্রায় 5 দশক ধরে চিনি। অত্যন্ত সুশিক্ষিত মানুষ এবং সাহিত্যের নিবেদিত প্রাণ, এবং বরাবরই নতুন ধরনের গল্প লেখার জন্যে ক্ষেত্রে অবিচল থেকেছেন চিরকাল। এখনও লেখালেখি করছেন নিয়মিতভাবে। এবং সুতরাং এই যে মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকে যে পুরস্কারগুলো এসেছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সবশেষে বলবো, মাইকেল মধুসূদন দত্তের একটি কথা মনে পড়ে যাচ্ছে। মাইকেল মধুসূদন দত্তকে একটি পুরস্কার দেওয়া হয়েছিল, সম্মাননা দেওয়া হয়েছিল। তিনি সেই সভায় বলেছিলেন যে সাহিত্য পুরস্কার ক্ষেত্রে জলসেচের ন্যায়। ক্ষেতে জল ঢাললে জমি যেমন উর্বর হয়, তেমনি এই সম্মাননা এবং পুরস্কার লেখকের মানসভূমিকে উর্বর করে। খুব খাঁটি কথা। সুতরাং আমার মনে হয় আজকে যে 3 জন এই পুরস্কার পেলেন, তাদের মনোভূমি নিশ্চয়ই উর্বর হবে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করতে, আরও কিছুটা বিকশিত করতে সাহায্য করবে। নমস্কার। ধন্যবাদ জানাই শেখরদাকে। এবার গল্প প্রতিযোগিতার যে পুরস্কার প্রদানের মূল অনুষ্ঠানে আমরা ঢুকছি। প্রথম পুরস্কার পেয়েছেন অগ্রদীপ দত্ত। তাকে আমরা বরণ করে নেব প্রথমে উত্তরীয় দিয়ে। উত্তরীয় প্রদান করবেন মহারাজা ক্যান্ডেলের কর্ণধার শ্রী চিরঞ্জয় চক্রবর্তী। ওনার স্লোগানটা দারুণ, মহারাজা ক্যান্ডেলের স্লোগানটা দারুণ, আমরা অন্ধকার দূর করি। একটা এবার পুরস্কার স্মারক এবং চেক মূল্য ওনাকে প্রদান করা হবে। তার আগে আমি শ্রীমতী অনিন্দিতা মণ্ডলকে ডেকে নেব যে মানপত্রটি একবার পড়ে দেওয়ার জন্য। মহারাজা ক্যান্ডেল ছোট গল্প প্রতিযোগিতা, কথামালা গল্প উৎসব 2026। অভিজ্ঞানপত্র। কথামালা আয়োজিত মহারাজা ক্যান্ডেল ছোট গল্প প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর বিচারে অগ্রদীপ দত্তর মহাশূন্যের নিচে গল্পটি প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ প্রিয় লেখককে অভিজ্ঞানপত্রটি প্রদান করে কথামালার পক্ষ থেকে সম্মানিত করা হলো। নিচে স্বাক্ষর অমিত ভট্টাচার্য সভাপতি, সুকান্ত গঙ্গোপাধ্যায় সম্পাদক এবং প্রধান বিচারক শেখর বসু। আজকের তারিখ। নমস্কার। ধন্যবাদ অনিন্দিতাকে। এখন আমাদের মাননীয় প্রধান বিচারক শেখর বসু প্রথম পুরস্কার প্রাপক অগ্রদীপকে মেমেন্টো এবং চেক, পুরস্কার মূল্য 5,000 টাকার চেক প্রদান করবেন।
আরও কিছু উপহার মহারাজা ক্যান্ডেল এবং ভাষা ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল থেকে। অল্প দু কথায় অগ্রদীপ দত্তর সম্বন্ধে দু একটা কথা, লেখক পরিচিতি। জন্ম 1998 সাল, জলপাইগুড়ি। একাধিক বাণিজ্যিক ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয় ছোট গল্প। প্রকাশিত গ্রন্থ কবিতা সংকলন ঠিকানা বদল হওয়ার দিন। ছোট গল্প মাত্র কিছুক্ষণ। অবনীবাবুর গ্রাম গল্পটি কমনওয়েলথ পুরস্কারের লং লিস্টে স্থান পেয়েছে। মাত্র কিছুক্ষণ গ্রন্থের জন্য তিস্তাগুড়ি শ্রেষ্ঠ বই সম্মান 2025 পেয়েছেন। ছোট গল্পের জন্য নগেন্দ্র সাহিত্য সম্মান পেয়েছেন। এরপর দ্বিতীয় স্থান অধিকারী সোমা কুশারিকে পুরস্কার প্রদান করবেন আমাদের সম্মানীয় বিচারক বিদিশা ঘোষ দস্তিদার। প্রথমে উত্তরীয়, ফেসিং টু অডিয়েন্স। আরো জোরে হাততালি। মহারাজা ক্যান্ডেল এবং ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে কিছু উপহার বিদিশাদি দিচ্ছেন। সোমা কুশারির সম্বন্ধে দু একটা কথা। জন্ম রেল শহর কাঁচরাপাড়া। লিটল ম্যাগাজিন ছাড়াও জনপ্রিয় বাণিজ্যিক পত্রপত্রিকায় গল্প প্রকাশিত হয়েছে। একমাত্র গল্প সংকলন উলু খাগড়া। এরপর তৃতীয় পুরস্কার যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় সুব্রত বসু। হ্যাঁ, অভিজ্ঞানপত্রগুলো একটাই পাঠ করা হলো, তার যে বিষয় এবং ভাষা সবই এক, শুধু নামটা আলাদা, সেই জন্য আর বারবার পড়া হচ্ছে না। এবার তৃতীয় পুরস্কার সুব্রত বসু, ওনাকে পুরস্কার দেবেন আমাদের মাননীয় সাহিত্যিক শ্রী শেখর বসু। প্রথমে উত্তরীয় প্রদান। সুব্রত বসুর জন্ম 1953 সাল, হাওড়ার। বর্তমানে উনি থাকেন চুঁচুড়ায়। উনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। লিটল ম্যাগাজিন ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক পত্রপত্রিকায় ওনার গল্প প্রকাশিত হয়েছে। গল্প সংকলন এবং অপরাহ্ন, উপন্যাস বিষণ্ণ দুপুর, গল্প সংকলন স্বর্ণসন্ধান ও স্ত্রী মাকড়সা, এছাড়াও আরও অনেক বই। এবার আমরা তিনজন পুরস্কার প্রাপকের থেকে অল্প কিছু কথায় শুনে নেব তাদের অভিজ্ঞতা এই প্রতিযোগিতা সম্বন্ধে, বা কিছু বিস্তারে নয়, অল্প কথায় কিছু শুনে নেব। প্রথমেই ডেকে নেব অগ্রদীপকে। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি মূলত এই প্রতিযোগিতার কথা জানতে পারি বিশ্বদীপদার একটি পোস্ট থেকে। বিশ্বদীপদা আমার অত্যন্ত প্রিয় লেখক। বিশ্বদীপদা একবার এই পুরস্কার
সম্ভবত 2বার পেয়েছিলেন। তো আমি সেখান থেকে জানতে পারি এই প্রতিযোগিতা সম্বন্ধে। এবং আমার সত্যি কথা বলতে আমার কোনো প্রত্যাশা ছিল না। আমি লেখাটা দিয়ে আমি ভুলে গেছিলাম। আমাকে সুবীরবাবু ফোন করে বলেন যে এই গল্প কি পাঠিয়েছেন। আমার মনেই পড়ছিল না যে আমি পাঠিয়েছিলাম। তো সেটা আমার কাছে একটা খুব বড় অভিজ্ঞতা, কারণ আমি ভেবেছিলাম আমার লেখা যাই হোক তো কোনো স্থানে আসবে না, আমি ভুলেও গেছি তার জন্য। তো তারপরে জানতে পারি এরকম একটা স্থান আমাকে দেয়া হচ্ছে, তো আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং এখানে অনেক সাহিত্যিকই আছেন, আমার প্রিয় সাহিত্যিক, আলাদা করে আমি আর নাম বলছি না। আমি যাদের লেখা পড়ে বড় হয়েছি এবং এখনও পড়ছি, এখনও শিখছি, এবং আমি চেষ্টা করব আগামীতেও আরও ভালো গল্প লেখার এবং অন্যান্য যত পারা যায় নিজেকে বিস্তৃত করার। তো সবাই আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার বয়সে বড়, তাদেরকে সকলকে প্রণাম জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অগ্রদীপ। এবার সোমা কুশারীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম প্রাপ্তির আশাতেই, কারণ আমার মনে হয়েছিল যে 3-4 বছরের বেশি সময় ধরে লিখছি, কোনো পুরস্কার পাইনি, লিখে একবার দেখি যদি পুরস্কার পাই। সুতরাং এ আমার খুব আনন্দের। এবং ওই যে দাদা বললেন জলসেচনের কথা, আমি দেখব যে সেচিত জমিতে সত্যিই কিছু ফলন বাড়ে কিনা। সকলকে আমার ধন্যবাদ। হ্যাঁ, প্রত্যাশার কত রকম ভেদ। অগ্রদীপ বলল আমি ভুলেই গেছিলাম। সত্যি আমি যখন ওকে ফোন করলাম, বললাম যে আপনি এই গল্পটা পাঠিয়েছেন, ওর নামটা বুঝতেই পারছে না, ভুলে গেছে। তারপর বেশ কিছুক্ষণ থেমে থাকার পরে বললো হ্যাঁ হ্যাঁ আমি এই গল্পটা পাঠিয়েছি। আর সোমার বক্তব্যটা অন্যরকম, ওর অনুভূতিটা অন্যরকম, খুব ভালো লাগলো। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সুব্রত বসু। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। কথামালার যখন ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করি। ব্যাপার হচ্ছে কি, এখন আমাদের যে জীবনযাত্রা তাতে আনন্দ আর হয় না। সেই মাইক্রোফোনটি রক্তের মধ্যে একদম ঘুমিয়ে পড়েছে। হঠাৎ এই ঝাঁকুনিতে মাথা তুলে জেগেছে। আগে অনেক কিছুই পারতাম, আর এখন এই শারীরিক প্রতিবন্ধকতার জন্য বিশেষ কিছু তেমন পারি না। এই তর্জনীর মাধ্যমে একটু আধটু লিখতে পারি। তো এই স্বীকৃতিটা পাওয়ার পর মনে হয়েছে যে হয়তো আমি কিছুটা পারি আর কি। সকলকে ধন্যবাদ, আমার প্রণাম, নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের এই গল্প মহারাজা ক্যান্ডেল গল্প প্রতিযোগিতার পুরস্কার প্রদান 2026 অনুষ্ঠানটি শেষ করতে চলেছি। শেষ করার আগে জাস্ট একটা কথা বলি যে আমাদের যিনি প্রথম হয়েছেন অগ্রদীপ দত্ত, ওনার গল্প ছিল মহাশূন্যের নিচে। দ্বিতীয় সোমা কুশারী, ওনার গল্পের নাম হেরো। এবং তৃতীয় শ্রী সুব্রত বসু, ওনার গল্পের নাম দ্য ড্যানিয়েল কাম টু জাজমেন্ট। ধন্যবাদ।